চলমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর বিষয়ে সমঝোতা স্মারক নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এতে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সমঝোতার আওতায় রয়েছে হরমুজ প্রণালী আবার চালু, ইরানের মাইন অপসারণ, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ের বিষয়। যুদ্ধবিরতির আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে দুদেশ, এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কোন চুক্তি করব না যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো নয়। আলোচনায় ইরান দক্ষ ও কৌশলী হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতেই সব শক্তি রয়েছে, কারণ সামরিকভাবে ইরানকে পরাজিত করা হয়েছে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চুক্তির খসড়া এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে প্রস্তাবিত এই সমঝোতা অনুযায়ী কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানি বন্দর অবরোধ শিথিল এবং তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও সম্মত হতে পারে। জানা গেছে, নতুন করে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় দুদেশ ইরানের পারমাণবিক কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার কমান্ড জানিয়েছে ইরানে ৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং বন্দর নগরী বান্দার আব্বাসে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, বান্দার আব্বাসে হামলার জন্য দায়ী মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে ভবিষ্যতে এমন হামলা হলে আরো কঠোর জবাব দেওয়া হবে। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন যুক্তরাষ্ট্র এখনো লক্ষ্যে পুরোপুরি পৌঁছায়নি, তবে খুব কাছাকাছি আছে। চূড়ান্ত সমঝোতা হলে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি সচল করা সম্ভব হবে। এরই মধ্যে ইরানের প্রচলিত সামরিক সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচিকেও দীর্ঘমেয়াদী পিছিয়ে নেওয়ার মতো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওমানকে সতর্ক করে বলেছেন হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু বা সহায়তা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র মাস্কাটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। নাহিদা রিন্থি, ৭১। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার বহু মানুষ হতাহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে একই পরিবারের ৪ বাংলাদেশীয়। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে নাভানিয়া এলাকায় ড্রোন হামলার শিকার হওয়া ৪ বাংলাদেশীয় রয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করেছে। এতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার ভোরে সাইদা ও টাইরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ আদ্রন মহাসড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। গাজার ৭০% এলাকা নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, হামাসের উপর চাপ আরও বাড়াতে ধাপে ধাপে গাজার বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে ইসরায়েল। তার দাবি, বর্তমানে গাজার প্রায় ৬০% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আগে যা ছিল প্রায় ৫০%। তিনি আরও বলেন, পরবর্তী লক্ষ্য হবে গাজার অন্তত ৭০% এলাকা নিয়ন্ত্রণে নেওয়া। এ সময় উপস্থিত দর্শকদের একটি অংশ পুরো গাজা দখলের দাবিও জানায়। এর আগে এপ্রিলের শেষ দিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনীর মানচিত্র দেখা যায় গাজার প্রায় ৬৪% এলাকা তখনই ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। যুদ্ধক্ষেত্রে সহিংসতার অভিযোগে ইসরায়েলি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য জানিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ ইসরায়েলকে হামাস, আইএসআইএস সহ বিশ্বের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছে,
দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ আইপিএসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ইসরায়েলি সংস্থাকে নজরদারিতে রাখা হয়েছে, যেগুলো ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারে। 2023 সালের অক্টোবর থেকে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও বিভিন্ন সহিংসতার অভিযোগ উঠে আসে। গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই ইউরোপ জুড়ে দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। ফ্রান্স, স্পেন ও ইতালিতে মে মাসেই রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। কোথাও তাপমাত্রা উঠেছে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গরম থেকে বাঁচতে মানুষ ছুটছে ফোয়ারা, ছায়াঘেরা স্থান আর পানির কাছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই দিন দিন বাড়ছে এমন অস্বাভাবিক দাবদাহ। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। মে মাসে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, স্পেন ও ইতালিতে মৌসুমের তুলনায় অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড হয়েছে। কোথাও তাপমাত্রা ছুঁয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। দাবদাহ থেকে বাঁচতে মানুষ ছুটছে ফোয়ারা, ছায়াঘেরা জায়গা ও পানির কাছে। বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোতে তাপমাত্রা পৌঁছায় 37 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আশ্রয় নেন শহরের বিখ্যাত মিরোয়াদো পানির ফোয়ারা চত্বরে। ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে মে মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখেছে দেশটি। রাজধানী প্যারিসে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এত তাড়াতাড়ি এত গরম পড়বে ভাবতেই পারিনি। এখন মনে হচ্ছে প্রতি বছরই গরম আরো বাড়ছে। ব্যাপারটা আসলেই দুশ্চিন্তার। এদিকে স্পেনের উত্তরাঞ্চলীয় শহর বিলবাওয়ে দেখা দিয়েছে একেবারে গ্রীষ্মকালীন আবহাওয়া। সাধারণত ঠান্ডা ও বৃষ্টিপ্রবণ এই অঞ্চলেও এবার তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এবছর গরমের তীব্রতার সাথে সাথে বাড়তে পারে দাবানলের ঝুঁকিও। এই সপ্তাহে গরমটা সত্যি অসহ্য লাগছে। ঠিকমতো কাজও করা যাচ্ছে না, সারাক্ষণ পানি খাচ্ছি, আর যেভাবে পারছি গরম থেকে বাঁচার চেষ্টা করছি। ইতালির রাজধানী রোমেও বছরের প্রথম তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। গরম থেকে স্বস্তি পেতে শহরের বিভিন্ন ফোয়ারায় ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। তীব্র দাবদাহের কারণে নির্মাণ ও কৃষিখাতে শ্রমিকদের জন্য বিশেষ বিরতির নির্দেশনা দিয়েছে রোম সিটি কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে আগামী তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। 2025 সালে স্পেন প্রায় 3 লাখ বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানায়, মোট 2,99,732 জন ব্যক্তি স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় 19% বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছেন মরক্কোর নাগরিকরা। এরপর রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা ও হন্ডুরাসের নাগরিকরা। অভিবাসীদের প্রতি তুলনামূলকভাবে উদারনীতি এবং শ্রমিক সংকট মোকাবিলায় এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে স্পেন সরকার। লাতিন আমেরিকার নাগরিকরা মাত্র 2 বছরেই নাগরিকত্বের আবেদন করতে পারছেন। ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় প্রবল ঝড়ে নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত 6 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার রাত প্রায় 2টার দিকে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ঘটনাটি ঘটে। বেথুয়া নদীর উপরের নির্মাণাধীন এই সেতুটি কুরারা এলাকার মার্কান্তার পার্সেনির সঙ্গে নেথি গ্রামকে সংযুক্ত করেছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন সেতুটির বড় একটি স্ল্যাব নিচে পড়ে যায়। এতে নিচে থাকা শ্রমিকদের ওপর কংক্রিটের বিশাল অংশ ও লোহার কাঠামো ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল এসে অভিযান শুরু করে। মিয়ানমারের নবনিযুক্ত প্রেসিডেন্ট ও সাবেক সামরিক শাসক মিন অং লাইং রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে
আগামী মাসে ভারতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামী জুনে এই সফর অনুষ্ঠিত হতে পারে। নয়াদিল্লি ও নেপিদোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেই এই সফর বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সম্পর্ক ভারতের দীর্ঘমেয়াদী অ্যাক্ট ইস্ট কূটনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 5 বছর আগে লাইং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। তার শাসনকালে দেশজুড়ে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে এবং জান্তা সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ ওঠে। এদিকে 10 এপ্রিল একটি নির্বাচনের মধ্য দিয়ে লাইং দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা KCNA। সংস্থাটি জানিয়েছে সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং AI পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। কিম জানিয়েছেন AI পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে। গত কয়েক বছরে বেশ কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ক্ষেপণাস্ত্র এই প্রথম উৎক্ষেপণ করল দেশটি। কেনিয়ার নাকুরু কাউন্টির একটি আবাসিক স্কুলের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডে অন্তত 16 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 79 জন। বৃহস্পতিবার দেশটির শিক্ষামন্ত্রী জুলিয়াস মিগোস ওগাম্বা এই তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গভীর রাতে স্কুলের ডরমিটরিতে আগুনের সূত্রপাত হয়। রাত প্রায় 1:45টার দিকে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেনিয়ার শিক্ষামন্ত্রী জানিয়েছেন নিহত শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও ফরেনসিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে ভয়াবহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির সরকার। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। DR কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তা পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। বৃহস্পতিবার পুনিয়া বিমানবন্দরে কার্গো বিমান থেকে নামানো হয় সুরক্ষা সামগ্রী ও জরুরি চিকিৎসা সরঞ্জাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিরল বুন্ডিবুগীয় ধরনের ইবোলার সংক্রমণ আগের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত কঙ্গো ও উগান্ডায় 900-র বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত সংক্রমণ পাওয়া গেছে অন্তত 101 জনের, আর সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা প্রায় 220। ইতরি প্রদেশকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংক্রমণ এরই মধ্যে উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে। ইউনিসেফের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন নাইরোবি থেকে বিমানযোগে 8 দিনে ধাপে ধাপে 100 টন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এসব সহায়তার মধ্যে রয়েছে চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক, তাঁবু এবং চিকিৎসা কেন্দ্র নিরাপদ রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম। দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের শহর সামচিওক এখন যেন এক স্বপ্নের গোলাপ রাজ্য। 1 কোটিরও বেশি গোলাপের রঙিন আয়োজন নিয়ে শুরু হয়েছে সামচিওক রোজ ফেস্টিভ্যাল। ফুলের সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ দর্শনার্থীরা। সব মিলে অনন্য এক অভিজ্ঞতা। আরও জানাচ্ছেন আফসানা শাওন। নদীর পাড় জুড়ে লাল, গোলাপি, হলুদ আর সাদা ফুলের সমারোহ। দক্ষিণ কোরিয়ার সামচিওক রোজ পার্ক যেন রূপকথার কোনো বাগান। 2026 সালের সামচিওক রোজ ফেস্টিভ্যালে যোগ দিতে ভিড় করেছেন হাজারো মানুষ। পার্ক জুড়ে ফুটে আছে 218 জাতের প্রায় 1 কোটি গোলাপ।
এবারের উৎসবের প্রতিপাদ্য দ্য বার্থ অব দ্য রোজ কিংডম। সেখানে দেখা মিলছে গোলাপপরীর চরিত্র, রঙিন প্যারেড আর নানা থিমের স্থাপনার। বিশেষ আকর্ষণ হিসেবে আছে রূপকথার রোজ টানেল। সেখানে ঢুকলেই মনে হয় যেন কল্পনার কোনো জগতে চলে এসেছেন দর্শনার্থীরা। এই উৎসবে এসে বুঝতে পেরেছি গোলাপ আসলে কতটা সুন্দর। তরুণ বয়সে স্বামীর সাথে গোলাপ বাগানে ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। ফুলের ঘ্রাণ সত্যি মনকে প্রশান্ত করে। এত সুন্দর আয়োজন আমাকে খুব আনন্দ দিয়েছে। শুধু ফুল দেখাই নয়, পরিবার আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেও এই উৎসবে আসছেন অনেকে। এটাই সামচিওকে আমার প্রথম আসা। সন্তানের জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি, অনেক ছবি তুলেছি, ভালো খাবার খেয়েছি। পুরো অভিজ্ঞতাটা দারুণ ছিল। খাবারের স্টল, ছোট বাজার আর স্থানীয় খাবারের আয়োজন দর্শনার্থীদের দিয়েছে অনন্য এক অভিজ্ঞতা। উৎসবের শেষ ভাগে থাকছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্ল্যাক ইগলস এয়ার শো দলের অ্যারোবেটিক প্রদর্শনী, যা নিয়ে এরই মধ্যে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। ফুলের সুবাস, বসন্তের রঙে ভরা সামচিওক রোজ ফেস্টিভ্যাল যেন কয়েক মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় ব্যস্ত নগর জীবনের ক্লান্তি। আফসানা শাওন, ৭১। গলতে শুরু করেছে সাইবেরিয়ায় ওব নদীর বরফ, আর এই পরিবর্তন বাড়িয়ে তুলছে বন্যা ও পরিবেশগত ঝুঁকির আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন এটি এখন শুধু প্রাকৃতিক পরিবর্তনের ঘটনা নয়, বরং জলবায়ু সংকটেরও একটি স্পষ্ট ইঙ্গিত। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ শীত শেষে ধীরে ধীরে গলছে সাইবেরিয়ার ওব নদীর বরফ স্তর। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর বুকে তৈরি হচ্ছে বড় বড় ফাটল, ভেঙে যাচ্ছে জমাট বাঁধা বরফ, স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে বিশাল বরফখণ্ড। স্থানীয়দের কাছে এই দৃশ্য দ্য গ্রেট থ নামে পরিচিত হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি এখন শুধু প্রাকৃতিক পরিবর্তনের ঘটনা নয়, বরং জলবায়ু সংকটেরও একটি স্পষ্ট ইঙ্গিত। বিশ্বের অন্যতম দীর্ঘ এই নদী প্রতি বছর কয়েক মাস পুরোপুরি বরফে ঢাকা থাকে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বরফ গলার সময় ও ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত বরফ গলার ফলে নদীর বিভিন্ন স্থানে তৈরি হতে পারে আইস ড্যাম। এতে পানির প্রবাহ আটকে গিয়ে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ে, প্লাবিত হতে পারে নদী পাড়ের বসতি, ক্ষতিগ্রস্ত হতে পারে সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো, হুমকির মুখে পড়তে পারে স্থানীয় জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক অর্থনীতি। পরিবেশবিদরা বলছেন আর্কটিক অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির হার বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি, আর এর সরাসরি প্রভাব পড়ছে সাইবেরিয়ার নদী, বরফ স্তর ও পরিবেশ ব্যবস্থার উপর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্বের শীতল অঞ্চলগুলো আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।